কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়, ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ব্রহ্মদৈত্য, বাপ্ত, সাক্ষু, গোদানা, গলায় দড়ির মতো, এও একরকমের ভুল। নিশির নাম অনেকে জানে, ভুলো অনেকটা নিশির মতো, কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাত্রে। ভুলোর খেলা কিন্তু সবসময়, তবে সন্ধ্যের পর থেকে একটু অন্ধকার বলে ভুলোর খেলা জমে ভালো। এসি বা পেঁচির সঙ্গে এই অনেকটা তফাৎ। এসি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যেবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা। হঠাৎ এক সময় সেই বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বলল, এই যে সে বললে, তুই? আরে তোর কথাই তো ভাবছিলাম যে। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয় আমার সঙ্গে, আয়। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো। হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে। সে কথা লোকটি জানে, তবুও তার মনে সেই প্রশ্নই জাগবে না। এ হলো ভুলোর মায়া। সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে, অপথে বিপথে, খানাখন্দ কাটা খোঁচা পড়া জায়গার উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা একবারও করবে না। সে জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার। সে ছুটবে বদ্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দয়, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছিঁচে পড়ে থাকবে। লোকটা হুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গায়, আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাতে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়। আর না হয় রাতে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো, হায় কি মজা, হায় রে ভুলের খেলা, মজার খেলা খেলবি যদি আয় রে, তোর ভুল ভুলিয়া যাবি রে সব দুঃখ ভুলিয়া। এমনই ধরনের গান। গানটা অবশ্য আমি আন্দাজ করে দিয়েছিলাম, কারণ কি গান যে তারা গায় সেটা তো আমি কানে শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এই আমি দেখেছি। আরে বাহ, ধুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে। 100 লোক ধুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটেছে, কিন্তু তাকে কিছুতে ধরতে পারছে না। ধুলো দেখছে, লোকে দেখেছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আত্মমার জন্য। লোকটা সোজা বলে ফেলবে, সুতরাং ধুলো ভূত তখন এইকে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলছে, হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার মায়ে, তারপর মায়ে, ওগুলো বা একেবারে উল্টো মুখে। আর তার পেছনে ধুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পেছন থেকে দৌড়তে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল। এই সামনে নদী পড়লো, তার মধ্যে ডুবলো। পিছনের ধুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরলো, নয়তো নদীতে ওর সঙ্গে ডুবলো। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তো ততক্ষণ সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব ভ্যাগাল করে তাকিয়ে থাকে। এটা আমি চোখে দেখেছি, তারই কথা বলছি তোমাদের, একেবারে হুবহু সত্য, আগাগোড়া বানানো নয়। ঘটনাটা অনেক দিন, বলি শোনো। ইংরেজি 1929 সাল। আমি তখন লাভপুর ইউনিয়নে বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। 5-7 কি 9-10 খানা গ্রাম নিয়ে ইউনিয়ন। লোকের উপর ট্যাক্স করে, সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয়, আর যা বাড়তি থাকে তা থেকে করে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো। আর দেশে তখন প্রচন্ড ম্যালেরিয়া, তার জন্য সরকারের কাছ থেকে পাওনা সেকোনা ট্যাবলেট বিতরণ করে। ডোবায় কেরোসিন দেয় মশা মারবার জন্য। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি, বাসনা দেশের সেবা করি, দেশ স্বাধীন। তার সুবিধের জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে। কিছু কাজ তো করা যায় এ থেকে। আমার বয়স তখন 31, রাস্তাঘাট করাই, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি। মশা মারতে হবে, অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে। কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বিষ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্য তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন। তখন আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দিকে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কতখানা ডোবায় কেরোসিন দেবে, সেই খরচের টাকাই বা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান না, বন্দুক না, লাঠি না, মশাও তোমাকে মারতে হবে না। তুমি টোপা, ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো, তাহলে অ্যানোফিলিস হাত বন্দি থাকলেও
ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়ে অ্যানোফিলিস মশার ভিতর ম্যালেরিয়া জন্মায়, তখন সে কাউকে কামড়ালে তার ম্যালেরিয়া হয়। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দল বল জুটিয়ে পুকুরে টোপায় নেমে টোপা পানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপা পানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপা পানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হলো যে নিয়মিতভাবে 2 জন করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা। লাভপুরের এই কাজের জন্য 2 জন বাউরি জওয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পাড়ে। নিতাইয়ের নাম তোমাদের শোনা নাম, পাড়ের নাম পাড়ে অর্থাৎ পান্ডে কেন তার অর্থ বলবো কি আমি জানি না। পাড়ে বাউরি, সে আজ বেঁচে নেই, কিন্তু নিতাই আজও আছে, বুড়ো হয়েছে। এরা 2 জনে ছিল বন্ধু, খুব কড়া খাটুনি, তারা খাটতে নারাজ, চাষ করতো না, হালকা কাজ খুঁজে বেড়াতো এবং তার জন্য মজুরি তারা কম হলেও আপত্তি করতো না। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপা পানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল। সকালে উঠে তাবাক টাবাক খেয়ে 2 জনে বের হতো, বিড়ি চাপতো এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত, গান গাইতো। খাবার বেলা অর্থাৎ 12টা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত। জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম আর আড্ডা। বিকেলে 4টের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ড অফিস। ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত। তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 আনা পয়সা ট্যাঁকে গুঁজে মদের দোকানে গিয়ে আনা 2-3 পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা কুড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি। বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে তাস খেলছে। এরই মধ্যে 1929 সালের শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার, সেটা হলো এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছে। শ্রাবণের 3য় সপ্তাহ আসতে আসতে শেষ হয়ে যায়। মাঠ সবুজ ধানে ভরে ওঠে। আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে, তা প্রায় উঁচুতে হাঁটুর সমান এবং সাড়ে গুছলো বেশ মোটা। পুকুর ডোবা নালা নদী জলে। আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের ওপর কুয়ে নদী। কুয়ে তখন কাদায় কাদায় ভর্তি। সেদিন বিকেলে 4:30 সময় বোটে গেলাম, দেখলাম নিত বা নিতাই এসে বসে আছে। পাড়ে আসে, নিতকে বলেছে, তুই চল এগিয়ে, আমি যাচ্ছি, তুই কিন্তু আগে ভাগে নিয়ে যেন চলে আসিস নে। 2 জনে পয়সা নিয়ে ডুকো দোকানে ফিরবো। 4:30 থেকে 5টা, 5টা থেকে 6টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম। অপেক্ষা কেবল পাড়ের, সে এলে নিতর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরো। 6টার সময় বললাম, কই রে পাড়ে এলো কই? নিত মদ খানিকটা খেয়েছিল, তার চোখে এবং চুপচাপ বসে থাকায় চিমুনিতে সে মধ্যে মধ্যে ঢুলছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বলল, তাই তো মশাই, কই এলো? সে নিশ্চয়ই আসবে বলেছে। খুব চিত হয়ে পড়লো সে, কিন্তু আমরা বসে থাকি কতক্ষণ। সন্ধে হয়ে আসছে, সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসকুস করছে, আমার মনও টানছে তাসের আড্ডায়। তবু আরো মিনিট 10 বসে থেকে বললাম, তাহলে টিপছাপ দিয়ে তোর পয়সাটা নিয়ে যা, পাড়ের পয়সা বাকি রইলো, কাল নেবে। তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল, বিড়বিড় করতে করতে গেল, শালার কাজ দেখো দেখি, শালা বদমাস কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম, দেখলাম নিত পশ্চিম মুখে চলেছে। যাবার কথা তার, বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে, পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমার বাড়ির তো একেবারে লাগোয়া, স্টেশনের গায়ে। বাড়ি ফিরলাম তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় আলো জেলে তার সাথে বন্ধুরা বসে গেছেন, আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই 3 হার্টস 3 নোট শব্দের ডাকের নেশা জমে উঠলো। হঠাৎ ঈর্ষাটা যেন একটা ঠোক করছে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল। কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে, কিন্তু এটা তো বর্ষাকাল এবং সেবারকার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়, গান লাগিস। বহু লোকের একটা আগ্রহ এবং শঙ্কাপূর্ণ একটা জ্ঞানরি হাউল করতে পারলাম না। তিনি গেল বা যাচ্ছে, যেন সিংহ কিছু চলে যাচ্ছে বা কেউ সিংহ নিয়ে যাচ্ছে। কোলাহলটা কাছে ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে এসছে 5-6 মিনিটের পথ। দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না। ওই গেল শব্দ শুনে সকলে ছুটেই বেরিয়ে এলাম এবং মিনিট 2-এর মধ্যে
গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের উপর অনেক লোক। তারা দাঁড়িয়ে ওই গ্যালরি বলে একরকম হাহাকারি করছে। লাইনের এপারে মাঠে দেখলাম গোটা দুই লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিকে একটা ওদিক, কখনো ডাইনে কখনো বাঁয়ে। আলিয়া লাইনে এসে উঠে দেখলাম পাউল পাড়ার মেয়ে পুরুষেরা লাইন নিয়ে দাঁড়িয়ে হাই হাই দেখছেন। কি হয়েছে? উন্নতি নিয়ে গেল, কথাটা চট করে বুঝতে পারি। বললাম, উন্নয় নিয়ে গেল মানে? সে বলল, বিরক্ত হয়ে বললাম, মানে কি? কেউ ধরতে পারছে না। অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম। রবি মাঠে নেমে পড়ি। আমার সামনে জন্মই সন্ধি, সামনে ওই বিস্তীর্ণ 1 মাইল স্কোয়ার জলে পৈতঙ্গর ধান রাখে পথে। প্রায় 200 গজ দূরে তো আলিমগুলো এদিক সেদিক, কখনো সোজা কখনো ডাইনে কখনো বাঁয়ে। জল আর ধান ভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলেন এমনি হবে। আর এতক্ষণ অন্ধকারের দিকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম আলো কেন মানুষ অন্তত 30-35 জন। কৃষ্ণপক্ষের রাতে অন্ধকারে কেমন আগে চিৎকার হচ্ছে, তানুস্বরে আত্মকণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে। সব মৃত তা চিন্তা, কিন্তু কাকে বলছে? পরে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে, কিন্তু মৃত যাকে ডাকছে যে তার সামনে সে যারা মেটোর চেয়েও জোরে ছুটে চলেছে, সামনে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে কখনো সোজা, যেন সে হাওয়ায় উঠছে। মৃত 2 হাত বাড়িয়ে তাকে করবার চলে চলছে, যেন সে হারিয়ে যাবে, যেন সে পালিয়ে যাবে। মৃত আর তার পাবেন পেছনে লোকেরা বহু জনে একসঙ্গে ডাকছে, কিন্তু এই তো কালা হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে, অথচ তার ভ্রুক্ষেপ নেই। তিনারা সমস্ত পেছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে। টর্চের আলোটা তার লক্ষ্য করেছেন তিনি বলল, দেখলাম 2 হাত বাড়িয়ে নিতে চলছে। আশ্চর্য সে হাত বাড়ান, এবং আশ্চর্য সে তার ছোটা ঊর্ধ্বশ্বাসী শুধু নয়, এক শূন্যের মতো ছুটছে। জল এবং ধান ভরা মাঠ এগিয়ে ছুটছে, কখনো বাঁয়ে কখনো ডাইনে কখনো সোজা, কখনো কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবারও দাঁড়ায় না। আরো আশ্চর্য এই যে পেছনের সড়ককান্ডায় যখন কাছে এসে পড়ছে, তখন হঠাৎ আরেক দিকে বেঁকে সে ছুটে যাচ্ছে মাটির মধ্যে দিয়ে, জল ভেঙে কাদা নিয়ে। অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না। তারা আনে আনে ছুটছে, রোদ হচ্ছে। ততক্ষণে ঋত আরো এগিয়ে দেয়, পেছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি পেয়েছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে। রেল লাইন সোজা পূর্বমুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় দিয়ে নদীর ওপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে। আর তার পাশেই প্রকাণ্ড ডক সিং মুখে চলেছে, মুহূর্তে দূরে চলে যাচ্ছে। ঋত সামনে গুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে দেখে গিয়ে চলেছে। আমরা কেউ দেখতে পাই বা না পাই, ওই হয়তো আলোগুলো কাছে গেল, কিন্তু মুহূর্তে মৃত কণ্ঠ মুখে হয়ে ছুটে চললো। আলো অনেক পেছনে পড়ে গেল দেখতে দেখতে। মৃত স্পেসে ফুলের উপাস্ত আর ফুলের মুখটা বড় বড় পাত্র দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সবার উঁচু, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে বাঁধা, যেন লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার না হতে পারে। দহে পড়লেও অর্বে নেই তো হলে উঠলে হয় জানে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে, নয় ওপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। নিয়ে গেল ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় সিকিমাই মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে, এবং তখন আরো সিকিমাইলের দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছোটাছুটি করে মিনিটে আরো দক্ষিণে নদীর কিনারের দিকে চলেছে। এরপর নদী গর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান এসু বাঁধে উঠে আছড়ে ওই সে তাকে তুমি সংশয়ে অথবা পাথরে আছড়ে পেরে শব্দে হাস। মনে পড়ছিল এখানকার গল্প, চলিত গল্প এই যে বহুকাল আগে এই মাঠে একজন পাষণ্ড
বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল, তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলভূত হয়ে আসে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্য মনস্ক মানুষকে এমনি ভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীন বাবুকে ঠিক তেমনি সন্ধেবেলা তার দাদা সেজে এসে এগিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল, তাই রক্ষা পেয়েছিলেন তিনি। তারা তাকে ধরে ফেলেছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য জ্ঞান হয়ে শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন, কিন্তু কেউ না দেখছিলেন হয়তো তার বিপদ। আরো অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোতা আছে, ওইখানে নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা। ভাবছি এমন সময় একজনকে পেলাম, কৌশিক, আমাদের ওখানকার বিখ্যাত চোর ডব্বা মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারে। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিটে 3 হাত ব্যবধান 7 হাত হয়ে যায়, 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপরে সে বেরিয়ে যায়। তেমনই সে দৌড়তে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড়ে যায় তাহলে নিতোর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারে। নিতোকে যদি ভুলো নদীতে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধুক নিয়ে পাথরে আছড়াতে চায় তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে, নিতোকে ধরে ফেলতে পারবে। শশীকে বলল, শশী একবার চেষ্টা করতে পারিস, তুই একবার সেই দৌড় দে না বাবা, যে দাঁড়া ব্রিজের উপর। শশী বলল, যদি নিতে যাই বললাম আগুনে নাবি, তবু দেখ। শশী এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণমুখের রাতে তিনি গেল। শুরবার সময় শশীর আটুদের মটমট শব্দ, সে শব্দটাও শুনতে পেলাম। আমি এবং আরো 2-3 জন শুনলাম। তখন আমার বল খেলার অভ্যেস, দৌড়তে আমিও পারতাম। বয়সও তখন ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাতে কয়েকটা আলো ঝাঁসটি করছে। সামনে তার ছুটেছে পানির ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত। তাকে আর ঘুম দেখতে পাচ্ছে না, দেখছে শুধু ওই পুরো ছলনায় মোহগ্রস্ত নিত। 2 হাত বাড়িয়ে এসে ছুটছে, কে ধরবে, তাকে ধরবেই। আকাশে স্থান মুক্ত, গান মুক্ত, এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এতগুলো ডাক সে শুনতে পাচ্ছে না। গায়ের তলায় কাঁটা বিঁধছে, সে বুঝতে পারছে না। গৌণ ফলনায় তাকে সব মুড়িয়ে দিয়েছে। সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড কেটে পড়তে চাইছে। স্ত্রীর চোখ দুটো হয়তো চিকলে বেরিয়ে আসতে চাইছে, তবু তার থামবার উপায় নেই। মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যাকুলতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠেছে। মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যাকুলতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠছে। পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি এসে বলছে, শুনছিলাম, ভাবছিলাম পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকলো, পূর্ব থেকে দক্ষিণ মুখ, সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে। এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন হস করে কোন দিকে। ওইখানে সেখানে শশী গিয়ে ভাবনা সম্পূর্ণ হলো না। অন্ধকার ছিঁড়ে শশীর ডাক শুনলাম, শশী ধরেছে। আমরা আরো জোরে ছুটলাম, গিয়ে দেখলাম মানুষের কাছে গুলো হয় এনেছে, নয় নিতকে নিয়ে খানিকটা স্থূল আলোপ করে বা এতগুলো মানুষের বাকিটা দেখে নদীতে না ডুবলে ওই পুলের বাঁধের ওপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পেছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছে পাওয়া এসে স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে। 10-12টা আলো চারদিকে তাকে ঘিরে রয়েছে, সর্বাঙ্গ জল কাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। নিত বসে আছে পাথরের মূর্তির মতো, তার চোখ দুটো স্থির, জবাপুরের মতো রাঙা, আপনের মতো হাঁপাচ্ছে, দৃষ্টি বিহল এবং নির্বাক। ও বা লোকে ডাকছে, নিত নিত শিববাল। অমনি করায় ওরা যেন বাহ্য জ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে। এই কথার পরেও কিন্তু আমার এই নিমচের জনের ভুল ও প্রেত সম্পর্কে সংশয় যায়। মনে পড়ে এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ এমনই ভুল করেছে। এই ঘটনার বছর খানেক পরে আমি দেখেছিলাম একজনকে, এমনি করে মাইল খানেক পথ হেঁটেছিলাম, সেও অন্য কাহিনী। এবং কে যেন বলে
মানুষের হিংসা মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরাগ প্রেজ করেছে, সে যুগান্ত ধরে এমনি করেই সুযোগ পেয়ে বলিয়ে দিয়েছে নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে। আর অট্ট হেসে বলবে,